ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 251 পাতায় যে 2 নম্বর স্কুলে হয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নাও। প্রথম 1 নম্বরের প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, এটা হবে বিয়েরটা, মালিক অম্বর। 2 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ হয়েছিল, এরটা উত্তর হবে 1539 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা নসরত শাহ। 4 নম্বর প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো, এটা ইকতা। 5 প্রশ্ন, ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির ওপর আরোপ করা করের নাম ছিল, এটা খরাজ। 2 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, এটা উত্তর হয়ে যাবে ইবন বতুতা। দেখো, ইবন বতুতা একজন পর্যটক, কিন্তু বাকি যে ইলতুৎমিশ, রাজিয়া, বলবন এরা হচ্ছে সুলতান। 2 নম্বর প্রশ্ন, ঠিক না ভুল লেখো। ঝিলাম নদীর অপর নাম বিতস্তা, এটা হয়ে যাবে ঠিক। 3 প্রশ্ন দেখো, দোয়াব অঞ্চল কোনটি, এটা উত্তর হয়ে যাবে গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত। 4 প্রশ্ন দেখো, ওয়াতন কথার অর্থ কী। আচ্ছা, এই উত্তরটা আমরা একটু দেখে নিই, চলো। তোমাদের যে টেক্সট বই আছে তার 80 পাতাতে রয়েছে। দেখো, ওয়াতন কথাটির মানে হলো নিজের ভিটে বা এলাকা, স্বদেশ। যেমন রাজা, ভারমল। আচ্ছা, যেমনটা দেওয়ার দরকার নেই, তোমরা দেবে যে ওয়াতন কথাটির মানে হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। 2 দাগের 5 প্রশ্ন দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন, উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। এইবার আমরা চলে যাব 3 দাগের প্রশ্নে। নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, উলেমা কাদের বলা হয়, এই উত্তরটা তোমাদের ইতিহাস বইতে তোমরা 57 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো, আরবি ভাষায় ইলম মানে হলো জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলে আলিম। একের বেশি আলিমকে বলা হয় উলেমা। উলেমা শব্দটি বহু বচন, তাই উলেমারা বা উলেমাদের কথাগুলো ঠিক নয়। 3-2 প্রশ্নটা দেখো, শাহানাই মান্ডি বলতে কাদের বোঝানো হয়েছে, এই উত্তরটা একটু ছায়া প্রকাশনী থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আলাউদ্দিন খলজির আমলে বাজার দর তদারকির জন্য নিযুক্ত কর্মচারীদের বলা হতো শাহানা-ই মান্ডি। এবার আমরা চলে যাই 3 দাগের 3 নম্বর প্রশ্ন। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, চলো আমরা দেখে নিই একটু। দেখো, তোমাদের যে ইতিহাস বই আছে তার 54 পাতাতে রয়েছে। 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, আর সেই যুদ্ধই পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে কবে হয়েছে? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এটা তোমরা ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। এবার 4 প্রশ্নটা দেখো, সুলহ-ই কুল কি। আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 85 পাতাতে আছে, একটু দেখে নাও। এই যে সুলহ-ই কুল, দেখো, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গোষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে একটি যথার্থই ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। আকবরের প্রশাসনিক আদর্শ তৈমুরীয়, পারসিক এবং ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ বলা চলে। এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করতেন এবং প্রজাদের প্রতি তার পিতৃসুলভ ভালোবাসা থাকবে, অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া নয়। এই ক্ষমতা তার নিজের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না। সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকেই বলা হয় সুলহ-ই কুল। তবু আমরা একটু ছায়া প্রকাশনী থেকে এটা দেখে নিয়ে চলো। এবার আমরা চলে যাব 4 দাগের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, চলো ছায়া প্রকাশনী থেকে এটা একটু দেখে নিই। ও বাদশাহ একটি ফার্সি শব্দ। পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক। পাদ এবং শাহ দুটি শব্দেরই কাছাকাছি অর্থ
সত্ত্বেও শব্দ দুটি একই সঙ্গে ব্যবহার করা হয়েছে। এই যুক্ত শব্দ পাতশাহ বা বাদশাহ এর মাধ্যমে মুঘল শাসকরা যে খুব শক্তিশালী তা বোঝাতে চাওয়া হয়েছিল। কাবুলে থাকাকালীন বাবর পাতশাহ উপাধি নিয়েছিলেন, ব্যাখ্যাটা দেবে 1507 খ্রিস্টাব্দ। 4 দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? এটা আমি তোমাদের একটু ছায়া প্রকাশনীর বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, লিখবে যে দিল্লি সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো। এই অনুমোদন নিতে হতো কতগুলি বিশেষ ক্ষেত্রে, যেমন 1 নম্বরে লিখবে গ্রহণযোগ্যতা লাভে। অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না, ঘন ঘন বিদ্রোহে জেরবার সুলতান তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন। 2 নম্বরে লিখবে সুলতান পদে উন্নীত হতো। অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। 3 নম্বরে লিখবে শাসন ও অধিকারের ন্যায্যতা। দিল্লি সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। এইবারে আমরা চলে যাই পরের প্রশ্নেতে। দেখো, 4 দাগে 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী এবং হুসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। এই উত্তরটাও আমরা একটু ছায়া প্রকাশনী থেকে দেখে নিই। দেখো, লিখবে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী আমলে বাংলার সংস্কৃতিতে যথেষ্ট উন্নতি ঘটে। এটা ঠ না করে ট করবে, যথেষ্ট। তারপর লিখবে যে সাহিত্য, শাসক আলাউদ্দিন হোসেন শাহ বাংলা ভাষা চর্চায় ভীষণ উৎসাহী ছিলেন, তার শাসনকালে ভাষা চর্চা উন্নত হয়। 2 নম্বরে লিখবে শিল্প, ইলিয়াস শাহী ও হুসেন শাহী আমলে শিল্প চর্চার ক্ষেত্রে বিশেষত স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে। 3 নম্বরে ধর্মতে লিখবে যে ইলিয়াস শাহী ও হুসেন শাহী সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল। এবার দেখো 5 দাগের প্রথম প্রশ্ন 1 নম্বরে, দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। এটাও আমরা চলো একটু ছায়া প্রকাশনের বই থেকে দেখে নিই। দেখো, লিখবে যে অভিজাতরা দিল্লি সুলতানদের সঙ্গে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ ছিলেন। সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্কে 1 নম্বরে লিখবে আনুগত্যের সম্পর্ক। খান, মালিক ও আমির এই 3 ভাগে বিভক্ত অভিজাত শ্রেণী সুলতানের দয়ার উপর নির্ভরশীল ছিল, তাই তারা সুলতানের আনুগত্য থাকতে বাধ্য হতো। 2 নম্বরে লিখবে সংঘাতমূলক সম্পর্ক। অভিজাতদের একাংশের সমর্থন নিয়ে রাজিয়া সিংহাসনে বসেছিলেন, আবার অভিজাতদের বিরোধিতাতেই তাকে সরে যেতে হয়। বলবন সিজদা ও পাইবস প্রথা চালু করেন। এছাড়াও 40 চক্রের উচ্ছেদ ঘটিয়ে তিনি অভিজাতদের দমন করেন। সুলতান আলাউদ্দিন খলজিও অভিজাতদের নিয়ন্ত্রণে রাখতেন। 3 নম্বরে লিখবে প্রশাসনিক সম্পর্ক। সাধারণভাবে সেনাপতি, প্রাদেশিক শাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে অভিজাত শ্রেণীর সঙ্গে সুলতানদের এক প্রশাসনিক সম্পর্ক বজায় ছিল। 4 নম্বরে লিখবে আত্মীয়তা সম্পর্ক। বিভিন্ন সম্প্রদায়ভুক্ত অভিজাতদের সঙ্গে সুলতানরা অনেক সময় বৈবাহিক সূত্রে আত্মীয়তামূলক সম্পর্ক গড়ে তুলতেন। 5 নম্বরে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক সুলতান অভিজাতদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। বহলুল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন। উপসংহারে লিখবে অভিজাতরা সুলতানদের করুণার উপর নির্ভরশীল হলেও তাদের সমর্থন ছাড়া সুলতানদের পক্ষে টিকে থাকাও কঠিন ছিল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে 84 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। দেখো, খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা দখল করেছিল। মোগল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। ব্যাখ্যাটা দেবে 1707 খ্রিস্টাব্দে। আচ্ছা, ছায়া প্রকাশনী থেকেও তোমরা এই উত্তরটা একটু দেখে নাও। ছায়া প্রকাশনীর বই থেকে উত্তরটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এবার আমরা চলে যাই পরের প্রশ্ন, শেষ প্রশ্ন। দেখো 3 নম্বরে, দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল? দিল্লির নাম হজরত-ই দিল্লি হয়েছিল কেন?
দেখো দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, আমরা একটু ছায়া প্রকাশনী থেকে দেখে নিই। দেখো প্রথমে সূচনা যেমন আছে এটা লিখে নেবে, তারপরে এই 1 নম্বরে ভৌগোলিক অবস্থান পয়েন্টটা লিখবে, তারপর চলে আসবে 2 নম্বরে যোগাযোগের সুবিধা, 3 নম্বরে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা, 4 নম্বরে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, ব্যবসা বয়জফুলা দেবে, আঁকাটা কেটে দেবে, 5 নম্বরে রাজনীতির প্রাণকেন্দ্র, তারপর উপসংহার। আর এখানেও দেখো একটু ছোট করে দেওয়া আছে, এটাও তোমরা দেখতে পারো, ছায়া প্রকাশনের বই থেকেও এটা দেখিয়ে দিচ্ছি আমি। এবার দেখবে দিল্লির নাম হযরত ই দিল্লি হয়েছিল কেন। এই যে দেখো সুলতানি আমলে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক এসে দিল্লিতে বসবাস শুরু করে। এদের মধ্যে অনেকে সুফি সাধকও ছিলেন। একসময় দিল্লি শহরটি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। তাই মধ্যযুগে দিল্লির আর এক নাম হয় হযরত ই দিল্লি। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 251 পাতাতে যে 2 নম্বর স্কুল হয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।